আমরা আমাদের পরের পার্টটায় আসছি, আগের পার্টের কন্টিনিউয়েশন এটা। এই যে W1 W2 এবং সুতোর মাধ্যমে P এবং Q এর মধ্যে যে যুক্ত, এই সুতোটার মধ্যে M একটা ছোট দর্পণ থাকে। এবার কি করা হয় দেখো, এই যে দর্পণটার সরি আমি পাতাটা উল্টে ফেললাম। এই দর্পণটা এরকমভাবে ফিক্স করা থাকে এবং একটা স্থির আলোক উৎস থেকে দর্পণের একটা পার্টিকুলার জায়গাতে একটা আলো এসে আপতিত হয়। এবার দর্পণটা যখন থিটা কোণে ঘোরে তখন প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়। এটা না ক্লাস 10-এ আগে এটা করানো হতো। এটা একটা প্রমাণ আছে যে কখনো যদি কোনো দর্পণকে তুমি থিটা কোণে ঘোরাও, এটা আমি না হয় পরে তোমাদের প্রমাণটা করে দেব, এখানেও বলা যায় অবশ্য, যদিও টাইম শর্ট। যাই হোক, থিটা কোণে যদি কোনো দর্পণকে ঘোরানো হয় তাহলে তার আপতিত রশ্মি তো সেম থাকে। বা দর্পণকে ঘোরানো হলে কি হবে, দর্পণকে ঘোরানো হলে আমার আপতন কোণটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আমার অভিলম্বটা চেঞ্জ হয়ে যাবে এবং তার ফলে কি হচ্ছে, প্রতিফলিত মানে আপতন কোণ এবং প্রতিফলন কোণ চেঞ্জ হয়ে প্রতিফলিত রশ্মিটা চেঞ্জ হয়ে যায়। তো তাতে দেখা যায় যে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে চেঞ্জ হয়েছে। এখন কুণ্ডলীটা যখন ঘুরবে তখন কুণ্ডলীর সঙ্গে যুক্ত এই দর্পণটাও ঘুরে যাবে, মানে কুণ্ডলীটা যখন বিক্ষেপ হবে তখন এই দর্পণটারও বিক্ষেপ হবে। একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্ট গেলে তার জন্য বিক্ষেপ হবে, তখন দর্পণেরও বিক্ষেপ হবে। দর্পণের বিক্ষেপ হলে সেই বিক্ষেপের জন্য তার প্রতিফলিত রশ্মিটাও আমার 2 থিটা কোণে সরে যাবে এবং একটা স্কেল রাখা থাকে, সেই স্কেলে 2 থিটা কোণে প্রতিফলিত রশ্মি সরে গেলে ওই আলোর যে স্পটটা সেটা রৈখিক সরণ d হয়। এরকম একটা স্কেল আছে, সেই স্কেলের এই পয়েন্টে এসে পড়ছিল আগে আলোর স্পটটা, ঘুরে যাওয়ার ফলে এই পয়েন্টে পড়ছে, তাহলে এই ডিটা আমরা মাপতে পারি। এবার এই এটা বলতে ভুলে গেছি, এই স্কেলটা দর্পণ থেকে ক্যাপিটাল D দূরত্বে রাখা থাকে। এবার d অবভিয়াসলি ক্যাপিটাল D থেকে অনেক ছোট হয়, যে কারণে আমরা 2 থিটাকে d বাই ক্যাপিটাল D বলতে পারি। যে এই যে ডটেড লাইনটা সেটা এটা থেকে এতটাই কম সরেছে যে এই পুরো কোণটাকে আমি 2 থিটা ধরছি এবং এটা খুব ছোট একটা কোণ, তাহলে ওই ট্যান 2 থিটার সমান হয়। বলেছিলাম এটা তোমাদেরকে এর আগে, যে থিটার ভ্যালু খুব কম হলে ট্যান থিটার ভ্যালুটা মানে when থিটা টেন্ডস টু 0 দেন ট্যান থিটা টেন্ডস টু থিটা। তাহলে এখানেও ট্যান 2 থিটা সেটা 2 থিটার দিকে অ্যাপ্রোচ করবে এবং 2 থিটার ভ্যালু ট্যান করলে d বাই ক্যাপিটাল D হবে। সেখান থেকে আমরা এই একটা সম্পর্ক পাবো যে 2 থিটা ইকুয়াল টু d বাই ক্যাপিটাল D। এখান থেকে এই থিটাটাকে d বাই 2D মানে d বাই 2 ক্যাপিটাল D হিসেবে বার করতে পারছি। এইখানে এইরকম একটা ব্যবস্থা থাকে বলে এই যে সাসপেন্ডেড কয়েল গ্যালভানোমিটার বা ডিয়ারসনভাল গ্যালভানোমিটার, সেটাকে আমরা মিরর গ্যালভানোমিটার বা দর্পণ গ্যালভানোমিটারও বলি। সেকেন্ড যে আরেকটা যন্ত্র ব্যবস্থা আছে সেটাকে বলা হচ্ছে টেবল গ্যালভানোমিটার। এই টেবল গ্যালভানোমিটারের ছবিটা হচ্ছে এইটা। এখানে দেখো এই দুটো ম্যাগনেটকে না আর দেখানো হয়নি, ছবিটা অত্যন্ত ক্লামজি হয়ে যেত। এই আমার ABCD কয়েল, এই ABCD কয়েলের দুদিকে দুটো হেয়ার স্প্রিং বলে এগুলোকে, ছোট্ট স্প্রিংয়ের মতন লাগানো আছে, সরু ছোট স্প্রিংয়ের মতন লাগানো আছে। স্প্রিংগুলোর সঙ্গে PQ দুটো বেয়ারিং যুক্ত। ওখানে যেমন দুটো পয়েন্ট আলম্ব হিসেবে হয়েছিল, এখানে দুটো বেয়ারিং থাকে। তুমি যে সার্কিটটার কারেন্ট মাপতে চাইছো সেই সার্কিট থেকে কারেন্ট ডাইরেক্টলি এই P বেয়ারিংগুলো হয়ে H স্প্রিংগুলো হয়ে আসে। এবার এর সাথে একটা পয়েন্টার লাগানো থাকে হচ্ছে ক্যাপিটাল R সূচক। এই কুণ্ডলীটা যখন বিক্ষিপ্ত হবে তখন সূচকটাও বিক্ষিপ্ত হবে। একটা বৃত্তীয় স্কেল বরাবর এই সূচকটা ঘুরবে, তুমি তার থেকে কত কোণে বিক্ষেপ হলো সেটা ওখান থেকে তুমি পাচ্ছ। তাহলে এই যে পদ্ধতিটা, এখানে
যেহেতু আমরা একটা আরেকটা কথা বলা হয়নি যে প্রায় 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি কৌণিক বিস্তারের একটা বড় বিস্তারের বৃত্তীয় স্কেল থেকে এই ঘূর্ণনের মানটা আমরা পাচ্ছি, থিটার ভ্যালুটা পাওয়া যাচ্ছে। এই ব্যবস্থার জন্য এটাকে আবার পয়েন্টার গালভানোমিটার বা সূচক ব্যবস্থা বলা হয়। এখন এটা গেল দুটো যন্ত্র ব্যবস্থা, একটাতে আমি পয়েন্টার দিয়ে মাপছি, একটাতে আমি আলোর স্পট ফেলে সেই স্পটটা কতটা স্মরণ হচ্ছে সেটা দিয়ে মাপছি। এটা দুরকম যন্ত্র ব্যবস্থা। এবার আমরা ওয়ার্কিং প্রিন্সিপালটাতে আসছি। এবার আয়তাকার কুণ্ডলিতে পাক সংখ্যা যদি ক্যাপিটাল এন হয়, ওই কুণ্ডলীর ক্ষেত্রফল যদি ক্যাপিটাল এ হয় এবং কুণ্ডলীর সমান্তরালে চৌম্বক ক্ষেত্র যদি ক্যাপিটাল বি হয় এবং কুণ্ডলীর মধ্যে দিয়ে প্রবাহ যদি আই হয়, মনে রেখো এই আইটাই মাপতে হচ্ছে, এই আইটাকে ধরে নিলাম, তাহলে তার উপরে ক্রিয়াশীল টর্ক কত হবে? এই সাইনটাকে টাও বলি আমরা, টর্ককে এই সাইনটা দিয়ে আমরা প্রকাশ করি। এটা জাস্ট এর আগের ক্লাসে আমরা পড়েছি, সেটা হয় BNIA, এটা এর আগের ক্লাসে পড়া হয়েছে। এখন এই টর্কটা কাজ করার ফলে কুণ্ডলীটা সাম্যাবস্থান থেকে সরবে, তার একটা বিক্ষেপ হবে, ঘূর্ণন হবে। এখন যখন আমরা সাসপেন্ডেড কয়েল ইউজ করেছি তখন যে এখানে একটা ফসফর ব্রোঞ্জের সুতো ব্যবহার করেছি বা এখানে হেয়ার স্প্রিং ব্যবহার করেছি, তাদের একটা ইলাস্টিসিটি আছে। তো সেই ইলাস্টিসিটির জন্য যখন আমরা বল প্রয়োগ করি তখন যেমন প্রত্যানায়ক বল তৈরি হয় ইলাস্টিসিটির জন্য, এখানেও টর্ক প্রয়োগ করলে একটা রেস্টোরিং টর্ক বা প্রত্যানায়ক টর্ক তৈরি হবে, সেটা টাউ ড্যাশ। সেটা অ্যাকচুয়ালি সেটা টাউয়ের সাথে সমান হবে এবং এই টাউ ড্যাশ যে রেস্টোরিং টর্ক যেটা বা টর্ক যেটা, সেটা আর বিক্ষেপ কোণের সাথে সমানুপাতিক হবে। এবার যদি দেখা যায় যে কুণ্ডলীটা থিটা বিক্ষেপ কোণে স্থির হলো, তাহলে টাউ ইকুয়াল টু টাউ ড্যাশ, দুটো তো প্রত্যানায়ক টর্ক তো অরিজিনাল টর্কের সাথে সমানই হবে, তাহলে BNIA ইকুয়াল টু সমানুপাতিক সাইনটাকে একবারে তুলে সি ধ্রুবক দিয়ে লিখছি, BNIA ইকুয়াল টু সি থিটা। এখান থেকে আই পাচ্ছি C/BNA ইন্টু থিটা। এই সিটা কি? এই সিটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক। পরের অংশটা পরের ভিডিওতে পাঠাচ্ছি।